বাস্তবিকভাবে একটা চরম অসহায় সময় পার করছি আমরা। চারপাশের বাস্তবতার মধ্যে নিজেদের সক্ষমতা ঠিক কতখানি তার প্রকৃত উপলব্ধি প্রতি মুহূর্ত টের পাচ্ছি আমরা, এবং মানব জীবন যে কত সহজ, কত ভঙ্গুর তা বাস্তবতা বারবারই আমাদের মনে করে দিয়ে যাচ্ছে। এবং এই সংকটের সময় যদি আপনাদের আর কারো স্বাস্থ্য জিজ্ঞাসা জন্মে থাকে, তবে তাদের জন্য সহায়ক এই আয়োজন আমাদের করোনা হেল্প ডেস্ক, যেখানে জুলহাস জুবাইর আপনাদের সাথে আছি। আপনারা সরাসরি ফোন করতে পারেন কিংবা লিখে জানাতে পারেন আপনাদের স্বাস্থ্য জিজ্ঞাসার কথাগুলো, যার উত্তর দিতে আমাদের সাথে আজও আছেন অধ্যাপক ডাক্তার এস এম মোস্তফা জামান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ বিএসএমএমইউ, আছেন ডাক্তার আবু সাইদ শিমুল, শিশুরোগ বিশেষজ্ঞ, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ডাক্তার শারমিন আব্বাসীও আমাদের সাথে যুক্ত হয়েছেন, সহযোগী অধ্যাপক প্রসূতি ও স্ত্রীরোগ আনোয়ার খান মরণ মেডিকেল কলেজ ও হাসপাতাল। এছাড়াও ডাক্তার গাজী আহমেদ হাসান আমাদের সাথে আছেন, যিনি ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার, জাতীয় ভিটামিন এ ক্যাম্পেইন। বাস্তবতা হচ্ছে দেশে করোনা ভাইরাসে আরও 28 জন প্রাণ হারিয়েছেন। 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 1540 জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত মারা গেলেন 5072 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 12,900টি। মোট শনাক্ত সংখ্যা এখন 3,55,384 জন, আর এই সময় সুস্থ হয়েছেন 2,139 জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন 2,65,092 জন। দর্শক, সংকটের এই সময় যে বিষয়টি প্রতিদিন মনে করিয়ে দিচ্ছি, নিয়মিত বিরতিতে জীবাণুনাশক কিংবা সাবান পানি দিয়ে হাত জীবাণুমুক্ত করে নেবার কথা। আজও তার ব্যতিক্রম হচ্ছে না। আপনারা দয়া করে সবাই একটু বাড়তি সচেতন হবেন। গাজী আহমেদ হাসানের কাছে আমরা একটু চলে যেতে চাই। প্রথমেই, আপনি একটা বিশাল দায়িত্ব পালন করছেন এবং এমন একটা জায়গায় দায়িত্ব পালন করছেন যে বিষয়টি নিয়ে বাংলাদেশ অবশ্যই রোল মডেল হবার মতো, কারণ ভিটামিন ক্যাপসুল, ভিটামিন এ ক্যাম্পেইন করে যতখানি বিস্তৃতি পাওয়া যায়, বাংলাদেশ বোধহয় তার সর্বোচ্চটাই করতে পেরেছে। তবে এই সংকটের জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। এই সংকটকালীন সময়ে আপনারা আসলে আপনাদের যে চিন্তাধারা, রোডম্যাপ কিভাবে নতুন করে গুছাচ্ছেন? ধন্যবাদ। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাংলাদেশের উদযাপিত হয়ে থাকে এবং এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা 6 মাস থেকে 1 বছরের কম বয়সী শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং 1 বছর থেকে 5 বছর বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ খাওয়ানো হয়ে থাকে এবং শিশুদের পুষ্টি বিষয়ক বিভিন্ন বার্তা, যার মাধ্যমে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং শিশু সুস্থভাবে স্বাভাবিকভাবে বেড়ে ওঠে, সেই বার্তাসমূহ আমরা আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া এবং আমাদের বিভিন্ন মিটিং অ্যাডভোকেসি সবার মাধ্যমে প্রচার করি। যে শিশুকে জন্মের পর শুধুমাত্র শাল দুধ খাওয়ানো 1 ঘন্টার মধ্যে, 1 থেকে 2 ঘন্টার মধ্যে, এবং জন্মের পর থেকে প্রথম 6 মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো এবং 6 মাস পর থেকে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মতো ঘরে শুষ্ক খাবার খাওয়ানো, এই বার্তাসহ প্রচারের মাধ্যমে এবং শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদানের মাধ্যমে আমরা জাতীয়ভাবে এই ভিটামিন এ ক্যাম্পেইন উদ্যাপন করে। গাজী আহমেদ হাসান, যে বিষয়টি আসলে জানতে চাচ্ছিলাম, আপনারা তো পরিকল্পনাটার কথা বললেন, কিন্তু এই যে একটা সংকটকালীন সময় আমরা পার করছি, এ সময় বাড়তি করে নতুন কিছু চিন্তা করেছেন কিনা, বাকি করে এখন যে ক্রাইসিসটা হয়ে গেল এর মধ্যে এই ক্রাইসিস মোমেন্টটা কি করে রিকভার করব আমরা, এরকম কোনো নতুন পরিকল্পনা হয়েছে কিনা? অবশ্যই, আমাদের যেহেতু করোনা পরিস্থিতির কারণে সারা বিশ্বই একটা পর্যায়ে থমকে গিয়েছিল এবং কোভিড-19 প্রেক্ষাপটকে বিবেচনা নিয়ে আমাদের বাংলাদেশের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে জাতীয় পুষ্টি সেবা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানে এই ক্যাম্পেইন কার্যক্রম বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিয়েছে এবং আমরা জানি যে আমাদের করোনা পরিস্থিতির মধ্যে কোভিড-19 জন্য অন্যতম যেটা যে শারীরিক দূরত্ব বা সামাজিক দূরত্বকে বজায় রাখা এবং মাস্ক সবসময় থাকা এবং সাবান পানি দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড হাত ধোয়া বা স্যানিটাইজার ব্যবহার করা। আমরা আমাদের এই ক্যাম্পেইন কার্যক্রমে গাবা অর্থাৎ গ্লোবাল অ্যালায়েন্স ফর ভিটামিন এ এদের গাইডলাইন অনুযায়ী আমরা আমাদের বিভিন্ন সেক্টরের প্রতিনিধিদের মাধ্যমে আমরা একটি গাইডলাইন তৈরি করেছি এবং এই গাইডলাইনটি আমাদের কেন্দ্র থেকে উপজেলা পর্যন্ত সকল পর্যায়ে আমরা এই গাইডলাইনের মাধ্যমে আমাদের অ্যাডভোকেসি সভা, স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ সহ অন্যান্য প্রশিক্ষণ কার্যক্রম সম্পাদন করেছি। সাথে সাথে আমরা আমাদের ক্যাম্পেইন কেন্দ্রগুলো, আপনারা জানেন যে আমাদের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কেন্দ্রে মোট 1,20,000 স্থায়ী ইপিআই কেন্দ্র, যে ইপিআই কেন্দ্রের মাধ্যমে আমাদের অভিভাবক শিশুদেরকে টিকা দিয়ে থাকে। সেই ক্যাম্পেইন কেন্দ্রগুলোকে আমাদের গাবা গাইডলাইন অনুযায়ী আমাদের বাংলাদেশের কনটেক্সটে তাদেরকে আমাদের যে ক্যাম্পেইনের গাইডলাইন ক্যাম্পেইন কেন্দ্র প্রস্তুত করা, সেই ব্যাপারে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি। সাথে সাথে আমরা পর্যাপ্ত পরিমাণের মাস্ক, আমরা আমাদের প্রত্যেক সেন্টারে সাবান এবং আমরা হ্যান্ড গ্লোভস আমরা যে কেন্দ্রীয়ভাবে
সারা দেশব্যাপী বিতরণ করা হবে। ডাক্তার গাজী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর করে আপনি বলছিলেন আপনাদের পরিকল্পনার কথাটা। আবু সাইদ শিমুল, একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু বাস্তবিকভাবে শিশুদের আপনারা ডিল করেন এবং বাবা মার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করেন এবং কথা বলেন, সেক্ষেত্রে একটু আপনার কাছ থেকে জানতে চাই আপনি আসলে এই সিদ্ধান্তগুলোকে কিভাবে দেখছেন বা আপনি এর মধ্যে আশার কি দেখেন? আমি সুনির্দিষ্টভাবে আরো বলতে চাই যে ওনারা কিন্তু মাস্ক অলরেডি সরকারের পক্ষ থেকে বিভিন্ন কেন্দ্রে বিতরণ করেছেন, সাবান বিতরণ করেছেন, গ্লাভস বিতরণ করেছেন, এবং যে নিয়মগুলো আপনারা জানেন যে ইতিমধ্যে টিকাদান কার্যক্রম কিন্তু চলছে, সেখানেও কিন্তু খুব সুন্দরভাবে সামাজিক দূরত্ব মেনটেন করে অলরেডি টিকাদান কেন্দ্র চলছে। সুতরাং ভয়ের কোনো কারণ নেই। আর আমি তো আইপিএইচএন বা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের ন্যাশনাল কনসালটেন্ট হিসেবে অনেকদিন ধরে ওদের সাথে জড়িত, প্রশিক্ষণে এবং গাইডলাইন তৈরিতে আমি দেখেছি। শুধুমাত্র ভিটামিন এ না, যে কৃমিনাশক, গর্ভবতী মা, বড়দের এবং ডায়াবেটিস, হাইপারটেনশন, বিভিন্ন ক্ষেত্রে পুষ্টি নিয়ে এই প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। খুব প্রশংসনীয় উদ্যোগ। এক্ষেত্রে একটি রাতকানা রোগ বোধহয় হয়, এটা না, কিন্তু এটার অভাবে চোখের এমন ক্ষতি হয় যে ইরিভার্সিবল ড্যামেজ হয়ে যায়, কিন্তু আলসার হতে পারে, ক্ষত হয়ে যেতে পারে, যেটাকে আর ফেরানো যাবে না। সুতরাং সামান্য ভিটামিন এর জন্য অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এটা স্কিনের জন্য দরকার, চুলের জন্য দরকার, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য দরকার, ডায়রিয়া কামে অনেক কিছু কমায়। আসলে সরকার কিন্তু আপনাদের কাছে ভিটামিন এটা নিয়ে যাচ্ছে, এটা হওয়ার কথা ছিল কিন্তু উল্টো। মানে মানুষ বা মা বাবারা উল্টো সরকারের কাছে দাবি জানানোর উচিত ছিল যে না, আমার বাচ্চার তো টিকা দরকার, আমার বাচ্চার তো ভিটামিন এ দরকার, এই সরকারের কাছে ডিমান্ড করে যে দেন, কেন দিবেন না? আমাদের দেশে দেখা যাচ্ছে যে সরকার কিন্তু উপযাজক হয়ে যেটাকে সুযোগ সৃষ্টি হয়েছে, তারা ডিমান্ড করার আগে তাদের বাচ্চাদের ভালোর কথা কিন্তু সরকার চিন্তা করছে। সুতরাং এই সুযোগটা আমার মনে হয় নেওয়া উচিত যে এই প্রিকশন গুলো নিয়ে যদি আপনারা কেন্দ্রে যান এবং ভিটামিন এ ক্যাপসুল গ্রহণ করেন, আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য অবশ্যই এটা একটা ভালো সুফল বয়ে আনবে। ধন্যবাদ আবু সাইদ শিমুল। একজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে, ফোনটা আমরা নিতে চাই। দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আপনাকে শুনতে পাইনি আমরা। হ্যালো, জি, আমার বয়স 40, আমার ডায়াবেটিস আছে, কিন্তু দুঃখিত দর্শক, আপনাকে বুঝতে পারছি না। শুধু এতটুকু বুঝতে পেরেছি আপনি আপনার মার জন্য প্রশ্ন করছিলেন, যার বয়স 40, ডায়াবেটিস আছে, সম্ভবত বলেছেন নিয়ন্ত্রণে নেই। আপনি পুনরায় চেষ্টা করুন, আপনার সংযোগটি কোনো একটা কারণে দুর্বল, যে জন্য আমরা শুনতে পাচ্ছি না। এস এম মোস্তফা জামান, একটু আপনার কাছে যেতে চাই। আসলে চাইলে পার্শিয়াল এই প্রশ্নের উত্তর আপনি দিতে পারেন, কিংবা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাই। সংকটের এই সময়টায় আমরা চিকিৎসা সেবা দিতে গিয়ে যে বিষয়টি সবার আগে চাইছি, তা হচ্ছে কোভিড টেস্ট করা আছে কিনা। এর আগে অনেক ট্রিটমেন্টই দিতে পারছি না আমরা চাইলেও, সেক্ষেত্রে অনেক সময় কিন্তু চলে যায়, যেই সময়টা হয়তো অনেকের জন্য, অনেক পেশেন্টের জন্য অনেক ক্রুশাল। এই বিষয়টাকে কিভাবে আমরা কভার আপ করতে পারি? জি, আপনাকে ধন্যবাদ এই সময়ের জন্য। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যারা চেম্বার করছি, হাসপাতালে কাজ করছি, আমরা যখন কোনো অপারেশন করছি, হার্টের স্টেন্টিং করছি অথবা এন্ডোস্কোপি করছি, সবাইকে আমরা কিন্তু এখন আরটিপিসিআর বা কোভিড টেস্ট করছি। আসলে এটি কিন্তু একটু বাড়তি টেস্ট সবাইকে দিচ্ছি। এটি করা হচ্ছে ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী, যাতে করে আমাদের রোগীরা তাদের মাধ্যমে কোনো অন্যদেরকে আমরা এই সংক্রমণ না হয়, পাশাপাশি চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর মাধ্যমে যাতে এই সংক্রমণ না ছড়ায়, তার জন্য এই আরটিপিসিআর কোভিড টেস্ট করানো হচ্ছে। কিন্তু যেটি হচ্ছে কি, এটি কোনো কোনো রোগীদের ক্ষেত্রে বাড়তি একটি বোঝা হয়ে যাচ্ছে টাকার ক্ষেত্রে। যেমন প্রাইভেট সেক্টরে কোভিড টেস্ট করতে কারো যদি এন্ডোস্কোপি লাগে অথবা আমরা একটা অ্যাঞ্জিওগ্রাম করবো, কারণ অ্যাঞ্জিওগ্রাম আলাদা ৩৫০০ থেকে ৪০০০ টাকা খরচ হচ্ছে। এটা কিন্তু রোগীর জন্য বাড়তি। আমরা বলবো যে এমনকি সরকারি হাসপাতালেও কিন্তু আমাদের কারো কারো এই একটি টেস্ট করার জন্য ১ দিন, ২ দিন, ৩ দিন পর্যন্ত ঘুরতে হচ্ছে। কিন্তু সরকার কিন্তু সম্প্রতি একটি অ্যান্টিজেন টেস্টের কথা বলেছেন। আমরা মনে করি সেটিকে আমরা কাজে লাগাতে পারি, যে আরটিপিসিআর পরিবর্তে অল্প সময়ের মধ্যে এবং খুব কম খরচে আমরা অ্যান্টিজেন টেস্ট যদি এই ক্ষেত্রে কাজে লাগাতে পারি। সেটি কিরকম? যাদের আসলে যেসব রোগী করোনা ভাইরাস সংক্রমণের আর যাদের ক্ষেত্রে ফলাফল নেগেটিভ আসবে, তাদেরকে কিন্তু আমরা আরটিপিসিআর করে দেখতে পারি যে আসলে তার সত্যিকার অর্থে, আমরা জানি আরটিপিসিআর একটি গোল্ড স্ট্যান্ডার্ড পরীক্ষা, কিন্তু আমরা অ্যান্টিজেন পরীক্ষা করে অল্প সময়ের মধ্যে কিন্তু এই
একটি স্ক্রিনিং টেস্ট হিসেবে ব্যবহার করতে হবে। তাতে করে রোগীদের খরচও কমবে এবং আমরা বেশি মানুষকে টেস্টের আওতায় আনতে পারবো এবং চিকিৎসা সুবিধা আরো বেশি হবে। আমি তার সাথে ছোট্ট একটি, আপনি এত সুন্দর একটি প্রশ্ন করেছেন, আমি একটি সাধারণ মানুষকে বলবো যে আমরা একটি কার্যকর ভ্যাকসিনের অপেক্ষায় আছি, কিন্তু আমরা যারা মাস্ক ব্যবহার করছি, হাতে হ্যান্ড গ্লাভস ব্যবহার করছি, এগুলো যারা যেখানে সেখানে যথাযথ যাতে ফেলে না দিই, দয়া করে আপনার ব্যবহৃত মাস্ক এবং ব্যবহৃত যে হ্যান্ড গ্লাভস গুলো নির্দিষ্ট জায়গায় ফেলবেন, তাতে করে কিন্তু আমরা নতুন করে সংক্রমণের ঝুঁকি এড়াতে পারবো। আপনি জানেন হয়তো নতুন একটি গবেষণা হয়েছে, সেটা দেখা যাচ্ছে যে এই যে গ্লাভস, ব্যবহৃত হ্যান্ড গ্লাভস, ব্যবহৃত মাস্ক যেসব পানিতে পড়ে আছে, সেই পানিতে কিন্তু জীবাণু সংক্রমণের উপস্থিতি পাওয়া গেছে। আমরা এই বিষয়টি নিয়ে ভবিষ্যতে হয়তো আলোচনা করব। আজকে শুধু আমরা সতর্ক করছি, এই বিষয়টি নিয়ে আমাদের অবশ্যই ভাবতে হবে। ধন্যবাদ আপনাকে। ডাক্তার শারমিন আব্বাসী একজন প্রশ্ন করেছেন, তার মিসেসের বয়স 35-33 সপ্তাহের প্রেগন্যান্সি চলছে, ডায়াবেটিস, ইনসুলিন নিয়ে আর প্রেশারের ওষুধ খেয়ে স্বাভাবিক আছে। আজকে আলট্রা করেছে, বাবুর পজিশন আড়াআড়ি, পানির পরিমাণ 23.6, আগে 2বার সিজার হয়েছে। পরামর্শ চেয়েছেন আপনার কাছে, এই পরামর্শটি আপনার কাছ থেকে আমরা নিতে চাই, তবে বিরতির পরে যখন ফিরবো তখন। একই সাথে একজন দর্শক আছেন আমাদের সাথে, দর্শকের ফোনটাও আমরা একটু শুনতে চাই। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আমি জাহিদ বলছি ঢাকা থেকে। আমি কোশ্চেন করব, আমার ছেলে হচ্ছে বাড়িতে থাকে, ওর বয়স হচ্ছে 1 বছর 11 মাস। ওর প্রথম কথা হচ্ছে ক্লিনিক সমস্যা আছে। অলরেডি ওকে ওষুধ খাওয়ানো হয়েছে, কোনো ভালো রেজাল্ট পাইনি আমরা। আর সেকেন্ড হচ্ছে ও নরমালি টয়লেট করে হচ্ছে 2-3 দিন পর পরে, আর গত 6 দিন ধরে কোনো টয়লেটই করতেছে না। এখন আমি কি করতে পারি? খাওয়া দাওয়া কি নরমাল আছে কিনা? খাওয়া দাওয়া মোটামুটি করে, অত ভালো না। কি খাচ্ছে ও? ও মায়ের দুধ খায় আর নরমালি ভাত খায় অল্প আর কি। আবু সাইদ শিমুল, আপনার যদি আর কিছু জানবার না থাকে আমরা বিরতি থেকে ফিরে এসে উত্তরটা নিতে চাই। গরুর দুধ খায় কিনা সে, বা ফর্মুলা দুধ খায় কিনা? না, অন্য কিছু খায় না, শুধু মায়ের দুধ খায়। জি আচ্ছা, আমরা সাথে থাকুন, আমরা বিরতির পর আপনার। দর্শক, এই পর্যায়ে একটা ছোট বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। এবং একই সাথে ডাক্তার গাজী তুহিনকে বিদায় জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। স্বাগত আরেকবার। করোনা হেল্প ডেস্ক দেখছেন আপনারা, জুলা জুবাইর আপনাদের সাথে আছি। সর্বপ্রথম একটু ডাক্তার শারমিন আব্বাসীর কাছে চলে যেতে চাই। ডাক্তার শারমিন আব্বাসী একজন প্রশ্ন করেছিলেন তার স্ত্রীর জন্য, যার বয়স 35 বছর। তিনি তার সন্তান এবং স্ত্রীর ব্যাপারে কিছু বিষয় জানতে চেয়েছিলেন, সেই প্রশ্নের উত্তরটা প্রথমে আপনার কাছ থেকে নিতে চাই। ডাক্তার শারমিন আব্বাসী, এখানে আসলে যেটি হলো যে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, কারণ 33 সপ্তাহ 34 সপ্তাহে উনি যেভাবে আছেন ভালো আছেন। আল্ট্রাসাউন্ড রিপোর্টটায় পানি যদি বেশি থাকে তাহলে বাচ্চা একটু এলোপ্যাথারি থাকতেই পারে, কিন্তু এটা যত ডেলিভারির সময় হবে বাচ্চাটি ঘুরে যাবে, হয় তার মাথার অংশ নিচে যাবে অথবা মাথার অংশ উপরের দিকে ঘুরে যাবে। অতএব এটা নিয়ে চিন্তার কিছু নেই। কিন্তু এখন যে জিনিসগুলোতে স্ট্রেস করার বিষয় আছে, তোনার অন্য কোনো সিমটম আছে কিনা, যেমন প্রেশারটা নর্মাল আছে কিনা। আমরা বলি যে প্রেগন্যান্সিতে 140/90 নিচে প্রেশারকে রাখতে হবে। ব্লাড সুগারের কি অবস্থা, কারণ খাওয়ার পরে হচ্ছে 7 এর মধ্যে আছে কিনা, খালি পেটে 5 এর মধ্যে আছে কিনা, ইউরিনে কোনো ইনফেকশন আছে কিনা। এবং উনি যদি ডায়াবেটিক হয়েই থাকেন তাহলে 33-34 সপ্তাহে বাচ্চার লাংস ম্যাচুরেশনের জন্য আমরা খুব স্পেশাল একটা স্টেরয়েড ইনজেকশন দিই, সেটি আসলে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে কিনা, এবং উনি টিকাটি কমপ্লিট করেছেন কিনা, ওনার অ্যানুয়াল স্ক্যানে কোনো সমস্যা আছে কিনা, ওনার 2 কেজির বেশি বডি ওয়েট উনি গেইন করছেন কিনা, এই বিষয়গুলো যদি আসলে আমরা জেনে যাই তাহলে ভালো হবে। আর আগে যেহেতু 2টা সিজারিয়ান সেকশন হয়েছে, অতএব এই ডেলিভারি মাস্ট বি সিজারিয়ান সেকশন। ক্ষেত্রে আসলে অন্য কোনো অপশন চিন্তাই করা যাচ্ছে না, এবং সাধারণত টার্গেট হওয়া উচিত 3rd সিজারের জন্য 37 সপ্তাহ কমপ্লিটের পর যে কোনো একটা সুইটেবল টাইম ওনার এবং চিকিৎসকের পরামর্শ মতো ফিক্স করে নেওয়াটা। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। আবু সাইদ শিমুল, আপনার কাছে একজন প্রশ্ন করেছিলেন তার সন্তানের ব্যাপারে। জি, 1 বছর 11 মাস, যেটা ইমিডিয়েট রিলিফের জন্য আপনি যেটা করবেন, যে গ্লিসারিন সাবস্টিটিউট পাওয়া যায় বাজারে, চাইল্ড সাইজের, এটা বললে আপনি দোকান থেকে দিয়ে দিবে, সেটা আপনি মলদার একটা দিয়ে দিবেন, তাহলে তার স্কুলটা পাস হয়ে যাবে, সে ইমিডিয়েট একটা কিন্তু স্বস্তি পাবে। তো পরবর্তীতে যাতে এটা না হয়, আমরা প্রতিদিন কিন্তু বলছি একটু বেশি করে পানি খাবেন, ফাইবার জাতীয় খাবার, যে পেঁপে, মিষ্টি কুমড়া, এগুলো বেশি দিবেন। অনেক ক্ষেত্রে দেখছি ওটস, যদি একটু দুধ দিয়ে বিকালবেলা একটু 1 চামচ ওটস একটা নাস্তা করে দেন,
তাতে কিন্তু প্রচুর ফাইবার রয়েছে, তাতেও কিন্তু দেখা যায় উপকার পাওয়া যায়। আর কৃমির কথা বলছেন, যখন পায়খানা কষা থাকে বা স্টুল পাস না হয় তখন কিন্তু কৃমির ওষুধ খাওয়ানো যাবে না। আপনি দেখে থাকেন যে কখন আসলে খাইয়েছেন, যদি 3 মাস আগে খাইয়ে থাকেন তাহলে এই যে কনস্টিপেশন ভালো হয়ে যাওয়ার পর আপনি কৃমিনাশক ওষুধ খাওয়াতে পারেন। আপনি যদি অ্যালবেন খাইয়ে থাকেন, এখন আমি ওটাকে চেঞ্জ করে ম্যালফিন এই সিরাপটা আমি বলবো 1.5 চামচ খাওয়াবেন, 1 সপ্তাহ পরে আবার খাবেন। কৃমির ওষুধ কিন্তু বাসার সকলে একসাথে খাওয়াতে হবে, সেটা মনে রাখবেন। বাসার সকলের জন্য হচ্ছে অ্যালবেন ডিএস এই ট্যাবলেটটা 400 মিলিগ্রামে সকলে খাবেন। আর যেটা করবেন, কৃমি না হওয়ার জন্য কিন্তু ব্যবস্থা নিতে হবে, অবশ্যই পানি ফোটাতে হবে। প্রতিদিন বলছি ফুটালেও কিন্তু যায় না, সেক্ষেত্রে ফিল্টার ব্যবহার করবেন, সাবান দিয়ে হাত ধোবেন, বাচ্চার মলমূত্র ত্যাগ করার পর অবশ্যই সাবান দিয়ে হাত ধোবেন। বাচ্চা যদি হেল্পার এমন কেউ থাকে তাকেও কিন্তু একটা সাবান কিনে দিবেন। আর ইমিডিয়েট রিলিফের জন্য যেটা করবেন, রাতে ঘুমের আগে তার মলদারে একটু ভেসলিন লাগিয়ে দিবেন, আর সকালবেলা উঠে একটু টিস্যু দিয়ে মলদারটা পরিষ্কার করতে দিলে ওখানে দেখা যায় যে রাতে কিছু ছোট ছোট ডিম থাকে, সেটা একটু অস্বস্তি হয়, সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এই কাজটা করার পর অবশ্যই টিস্যুটা একটু ঢাকনাযুক্ত কোনো পাত্রে ফেলবেন এবং সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নেবেন। এই জিনিসগুলো একটু মেনটেন করলে ইনশাআল্লাহ আপনার বাচ্চা ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে আবু সাইদ শিমুল। ডাক্তার এস এম মোস্তফা জামান লাকি আক্তার আমাদের প্রশ্ন করেছেন, যার বয়স 42, বাম হাত এবং ঘাড়ে বেশ কয়েক মাস যাবৎ ব্যথা। অনেক আগে একবার টেস্ট করিয়েছিলেন, রিপোর্টে কিছু পাওয়া যায়নি। ডাক্তার তখন মার্ভেন ওষুধ দিয়েছিলেন। ব্যথা যখন হয় তখন ঘাড়ের কাছে অনেক সময় মনে হয় জ্বালা পোড়া অনুভূত হচ্ছে, কাজ করলে হাতের ব্যথা আরও বাড়ে। আর 6-7 দিন যাবৎ বাম কানের পিছনের হাড়ে এবং মাথার অনেক ব্যথা হচ্ছে, ওদিকটায় কাত হয়ে শুতে পারেন না এবং গতকাল থেকে ডান দিকেও এভাবে শুলে পরে কানের পিছনে ব্যথা হয়। এখন মনে হয় মাথা ভার ভার লাগছে, গরম অনুভূত হচ্ছে, ডায়াবেটিস নেই, প্রেশার লো। যে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এরকম সমস্যা আমাদের দেশে অনেক মানুষেরই হয়, তো এটি আসলে বড় ধরনের সমস্যা না, কিন্তু যে বিষয়টি মনে রাখতে হবে, স্মার্টলি একটু হ্যান্ডলিং করতে হবে বিষয়টি। ওষুধের ভূমিকা কিছু তবে তার চেয়ে বেশি বড় ভূমিকা আসলে কিভাবে এক্সারসাইজ করবেন এবং তিনি যে পেশায় আছেন সে পেশার সাথে কিছু সম্পর্ক আছে, যেমন ঝুঁকে কাজ না করবার জন্য এবং শরীরের ওজন কমিয়ে রাখতে, এবং আমরা বলবো ভারী জিনিস না আলগাতে। এটি ঘাড়ের থেকে হচ্ছে আমরা বলি সার্ভাইকাল স্পন্ডালিস, এইখান থেকে বুকে ব্যথা হতে পারে, পিঠেও ব্যথা আসতে পারে, দুই হাতে এসে হাত ঝিমঝিম করতে পারে, এবং কোনো ভারী জিনিস আলগালে এই সমস্যা আরো বাড়তে পারে। সাময়িকভাবে আমরা বলবো ভারী জিনিস না আলগাতে, এবং কিছু ব্যায়াম আমরা কিন্তু সবসময় করোনা হেলথ দেখাচ্ছি যে পিছন দিকে হাতটি এইভাবে নিয়ে আমরা এই ব্যায়ামগুলো করতে বলি, পানি খরচ করার যে ব্যায়াম আমরা ব্যায়ামগুলো করতে বলি। একইভাবে দেওয়ালে একটু চাপ দিয়ে আমরা বলি যাতে এখানকার মাংসপেশি গুলো শক্তিশালী করতে পারি, হাড়ের সাথে মাংসপেশি যেগুলো থাকে এবং লিগামেন্ট থাকে, এগুলো আস্তে আস্তে ব্যায়ামের মাধ্যমে করতে। আপাতত যে ব্যথানাশক ওষুধটি খাচ্ছেন সেটি খাবেন, সেটা সাময়িক কমবে। এর সঙ্গে ট্যাবলেট সেরিন প্রতি রাতে করে খাবেন, তাতে একটু ঘুম আসবে এবং মাথা রিল্যাক্স করে ব্যথা কমবে। মায়োলাক্স একটি করে বই 3 বেলা খাবেন, সাময়িকভাবে ব্যথা কমবে। যেখানে ব্যথা হয় সেখানে একটা গরম ফ্যাক দিতে পারেন, আশা করি আস্তে আস্তে ভালো হবে। একদম ভালো হতে গেলে অনেক সময় আমরা এর সাথে ক্যালসিয়ামও দেই, ভিটামিন ডিও দেই, কিন্তু মনে রাখতে হবে একেবারে ঝুঁকে কাজ করবে না। এবং আমরা এক্সারসাইজ সবসময় বলে থাকি, যে এক্সারসাইজ গুলো আমরা দেখালাম, এই শেখানো এক্সারসাইজ গুলো নিয়মিত করতে পারেন, আস্তে আস্তে একেবারে ভালো হয়ে যাবেন, ভয়ের কোনো একেবারেই কারণ নেই। ধন্যবাদ আপনাকে এস এম মোস্তফা জামান। ডাক্তার শারমিন আব্বাসী, আপনার কাছে একটি প্রশ্ন আছে, প্রশ্নটি আগে পড়ে শোনাতে চাই। রুনা আমাদের লিখছেন, 24 বছর, যার বয়স, যশোর থেকে। সমস্যা হচ্ছে 2বার বাচ্চা নষ্ট হয়েছে, 2বারই এমন হয়েছে 3-4 মাসের সময় বাচ্চার হার্টবিট আসে না এবং ব্লাড দেখা দেয়। তার থাইরয়েডের ডায়াবেটিস নেই, প্রোল্যাকটিন 52.51, TSH 3.56, ঘন ঘন তার ইউরিনেটের সমস্যা হয়। ডাক্তার পরীক্ষা করে বলেছিলেন ইনফেকশন নেই, কিছু ওষুধ দিয়েছেন, বিগমেট 500, ব্রোমোডেল 2.5, ল্যাকট্রল কার্ভা 7.5, ফলিক জেড। এই প্রশ্নের করে তিনি সমাধান চেয়েছেন আপনার কাছে, সমাধান আপনার কাছ থেকে জানতে চাইব। তবে তার আগে একজন দর্শক আমাদের সাথে ফোনে আছেন, তার প্রশ্নটি আমরা শুনতে চাই। দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি মোহাম্মদ তারেক হোসেন, মোহাম্মদপুর থেকে। জি হ্যাঁ, আমার ওয়াইফ মানে একটা বাচ্চা হয়েছে, মেয়ে প্রথম, তো 3 বছর হয়ে গেছে। তো আমরা 1 বছর ধরে ট্রাই করতেছি, হচ্ছে না। আমরা ল্যাকটোজল প্রায় 8-10 মাস। আপনার স্ত্রীর বয়স কত? বয়স 32। আপনার বয়স কত? হ্যাঁ, আপনার বয়স কত? আমার বয়স 35। আপনার বা আপনার স্ত্রীর কারো কি ডায়াবেটিস বা থাইরয়েডের সমস্যা আছে? আমার ওয়াইফের থাইরয়েড আছে, TSH সকালে খালি পেটে 1.5টা করে খায়। আচ্ছা, 1.5টা করে। 75 থাইরিন তিনি খাচ্ছেন? থাইনর। আচ্ছা, থাইনর খাচ্ছেন। তার এখন TSH এর লেভেল কত আছে শেষ যখন পরীক্ষা করেছিলেন? সে 1.67। 1.67।
আচ্ছা, আপনার ডায়াবেটিস? আমার ডায়াবেটিস নাই। আপনার সিমেন্ট পরীক্ষা করা হয়েছিল? হ্যাঁ, আমার সিমেন্স ওকে আছে। ওকে আছে, আচ্ছা। সব ওকে আছে, হরমোন মানে ল্যাকটোজল খাওয়া, ডিমটা ফুটছে, তারপরে কনসেপ্ট হচ্ছে না, আমাদের কনসিভ হচ্ছে না। ডাক্তার শারমিন, অনেক কয়েকটা গাইনি ডাক্তার দেখাচ্ছি, বুঝতে পেরেছি। ডাক্তার শারমিন আব্বাসী, আপনি যদি আর কিছু জানবার থাকে। ডাক্তার শারমিন আব্বাসী, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি ওনার সমস্যাটি। উনি তো 8 থেকে 10 সাইকেল লেট্রল খেয়ে ফেললেন, এটা কিন্তু আসলে লম্বা সময় খাওয়া হয়ে গেছে। সাধারণত লেট্রল আমরা 6 সাইকেলের পরে আর কন্টিনিউ করতে চাই না। আর উনি তো বললেন যে ওনার ডিম চলে আসছে, অর্থাৎ ওভুলেশন হচ্ছে। এখন ওভুলেশন হচ্ছে, তারপরেও কেন প্রেগন্যান্সি হচ্ছে না কারণ খুঁজতে হবে। এখন আপনি তো ডেলিভারি হয়েছে, তার মানে তো তার একবার কনসিভ করেছেন উনি। এখন যে প্রবলেমটি হতে পারে যে এতগুলো লেট্রল খাওয়ার পরও ওনার ওভুলেশনের যে সাইনটা সেটা শুনি পাচ্ছেন, কিন্তু প্রেগন্যান্সি হচ্ছে না। এটা কিন্তু টিউব ব্লক হলো কিনা কোনো ইনফেকশনের কারণে, এটা দেখে নেওয়ার বিষয় আছে। তো আমি এক্ষেত্রে বলবো যে যেহেতু উনি এটা করেছেন, সেহেতু লেট্রলের পরে আমরা যে অপশনটি দিই সেটা হচ্ছে ইনজেকশন গোনাডোট্রপিন, সেটা দিয়ে চিকিৎসা। সেটি যদি ফেল করে তাহলে সেক্ষেত্রে হয়তো ল্যাপ্রোস্কোপির প্রয়োজন হতে পারে। এবং আরেকটা বড় একটা অংশ আছে যাদের কোনো কারণ খুঁজে পাই না, আমরা বলি আনএক্সপ্লেইন, কিন্তু আনএক্সপ্লেইন না। অনেক সময় সেক্সুয়াল কিছু ডিসফাংশন থাকে কাপলদের মধ্যে, হয়তো টাইমিংটা প্রপার ম্যাচিউর হয় না। কারণ আমরা তো বলি যে মাসিকের 10ম থেকে 20 থেকে 22তম দিন প্রতিদিন বা একদিন অন্তর অন্তর ট্রাই করার জন্য। অনেকে এক্সস্টেড থাকেন, ঢাকার বাইরে থাকেন, ওই টাইমিংটা হয়তো প্রপারলি করতে পারেন না। সেটা আসলে করা যাচ্ছে কিনা সেটা দেখার বিষয় আছে। যদি সবকিছু ভালো থাকে আমি বলবো একটু ইনজেকশন গোনাডোট্রপিন নিয়ে চিকিৎসা 3 থেকে 4 মাস, সেটা ফেল করলে ল্যাপ্রোস্কোপি, তারপরে তো যে অপশনগুলো আছে আইইউআই, তারপরে শেষ রিসোর্ট আছে টেস্ট টিউব বেবি। অতএব এভাবে আগাতে হবে, কারণ দুজনের বয়স হয়ে যাচ্ছে। তবে একটা বিষয় এখানে দেখার বিষয় আছে যে আমাদের যে নারী, ওনার তো আসলে 30 ক্রস করে গেছে বয়সটা, সেক্ষেত্রে ওভারের যে ধারণ ক্ষমতাটা সেটার আসলে এই মুহূর্তে কি অবস্থা, সেটাকে আমরা বলি এএমএইচ একটা পরীক্ষা, সেটা করে যদি আমাদেরকে রিপোর্ট দেখান। কারণ ইয়াং এজেও এখন অনেকে দেখছে ওভারিয়ান ফেলিউর, সেটা কিন্তু একটা বড় কারণ হয়ে যাচ্ছে পুরো বিশ্বব্যাপী বন্ধ্যাত্বের জন্য। অতএব ওনাকে আমি রিকোয়েস্ট করবো সবকিছু যেহেতু ভালো আছে, একটা এএমএইচ এই লেভেলটা করে আমাদের করোনা হেলথ ডেস্ক জার্নালে নেক্সট প্ল্যানটা করা আমাদের জন্য খুব সহজ হবে। আর প্রথমে একজন প্রশ্ন করেছিলেন, তার স্ত্রীর ব্যাপারে জানতে চেয়েছিলেন। এটা বলছি, সেখানে আপনি বলেছিলেন রিকারেন্ট প্রেগন্যান্সি লস আছে। সাধারণত 2 বা তার উপরে যদি প্রেগন্যান্সি লস হয় আমরা বলি রিকারেন্ট। আপনি দেখুন যে ওনার প্রেগন্যান্সি গুলো কিন্তু একই সময় লস হচ্ছে, 3 থেকে 4 মাসের সময়। 3 থেকে 4 মাসের সময় যদি প্রেগন্যান্সি লস হয়, সেটার আসলে কারণগুলো একই কারণে হচ্ছে ধরে নিতে হবে। সাধারণত এই সময় প্রেগন্যান্সি লসটা ইউট্রাসে কোনো অ্যানোমালি থাকলে কিন্তু অনেকের হয়, অর্থাৎ জরায়ুতে কোনো জন্মগত ত্রুটি আছে কিনা, এটা এখানে দেখার বিষয় আছে, প্রথম কথা। সেকেন্ড বিষয় যেটি আছে যে উনি কিছু গতানুগতিক পরীক্ষা করেছেন, কিন্তু ইমিউনোলজিক্যাল পরীক্ষা যেমন অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম ওনার আছে কিনা, এসএল এর মতো কোনো সূক্ষ্ম জিনিস ওনার মধ্যে লুকিয়ে আছে কিনা, অথবা কিছু ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার আছে কিনা, এই জিনিসগুলো কিন্তু ইভালুয়েট করতে হবে। এটি আসলে আমরা এখানে বলে কভার করতে পারবো না। আর উনি যেহেতু কমেটে খাচ্ছেন, আমার ধারণা উনি ওভারওয়েট আছেন। ওয়েট কমালেও কিন্তু অনেক সময় প্রেগন্যান্সি লসকে আমরা ইনহিবিট করতে পারি। অতএব সবকিছু দেখে ওনার বাকি চিকিৎসাটা আমাদের চালাতে হবে। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। ইফতেখার মাসুম লিখছেন তার সন্তানের জন্য, যার বয়স 4 মাস 19 দিন, বাচ্চার খুব ঘামে যখন সে খেলতে থাকে, কিন্তু যখন সে খায় বা ঘুমায় তখন ঘামে না। আর তার ওজনটাও কম, গত 16 তারিখে ওজন করেছেন, দেখেছেন 5.8 কেজি। কি করণীয় জানতে চেয়েছেন আবু সাইদ শিমুল। প্রথম কথা যেটা বলতে চাই, আপনার বাচ্চার ওজন একেবারেই বয়স অনুযায়ী ঠিক আছে, সুতরাং এই নিয়ে একদমই ভাববেন না। অনেক বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যেহেতু তাদের বৃদ্ধি খুব দ্রুত হচ্ছে, মেটাবলিজম কিন্তু অনেক বেশি হয় শরীরে, যেহেতু অনেক কার্যকলাপ হচ্ছে, মেটাবলিজম হচ্ছে, শরীরে কিন্তু তাপ উৎপন্ন হচ্ছে, যেহেতু ক্যালোরি বার্ন হচ্ছে, সেজন্য শরীরের বিভিন্ন জায়গায় কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রে অনেকে বলে থাকে যে মাথা গরম থাকে, অনেকে বলে থাকে শরীরের বিভিন্ন জায়গায় ঘাম। আমি মনে করি যে এটা নিয়ে একদমই চিন্তা করবে না, বেশিরভাগ ক্ষেত্রে এটা ভালো হয়ে যায়। যদি দেখা যাচ্ছে যে ঘামটা ভালো হচ্ছে না, তাহলে 1 মাস পরে, আপনি 1 মাস পর্যন্ত অপেক্ষা করুন। 1 মাস পরে FT4 এবং TSH এবং সাথে একটা ইকোকার্ডিওগ্রাফি, এই দুটো টেস্ট করিয়ে নিকটস্থ শিশু বিশেষজ্ঞের কাছে যদি আপনি যোগাযোগ করেন, কিন্তু তার আগে দেখবেন যে সাধারণভাবে চলে যায় কিনা। আমি আবারও বলছি, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সাধারণভাবেই চলে যায়। না গেলে এই দুটো পরীক্ষা করে যদি আপনি যোগাযোগ করেন কিংবা আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা আপনাকে পরবর্তী নির্দেশনা বা পরামর্শ। ধন্যবাদ আবু সাইদ শিমুল। SM সজীব শাহিন লিখছেন 6 মাস আগে অ্যানজিওগ্রাম করেছেন, রিপোর্টগুলো লিখে পাঠিয়েছেন আমাদের। LMCA 40 to 50%, LAD 80 to 90, LCX 100, RAMUS 90 to 95, ইকো LVEF 67%। এখন আবার অ্যানজিওগ্রাম করেছেন, তার নিম্নরূপ
LM distally 30 to 40, stenosis LAD 70 to 80, LCX 100%, RI 100%, RCA 90 to 95। যেহেতু কমছে, অপারেশন ছাড়া ওষুধ খেয়ে ঠিক হবে কিনা তিনি জানতে চেয়েছেন এস এম মোস্তফাজ্জামান। একটু বিস্তারিত যেহেতু তিনি লিখেছেন, বিস্তারিত তাকে আমরা উত্তরটা দিয়ে সহায়তাও করতে চাই। তাই একটা বিরতি নিয়ে যখন আমরা ফিরব তখন এই প্রশ্নের উত্তর দিব আমরা। স্বাগত আরো একবার, দেখছেন করোনা হেল্প ডেস্ক, জুলহাস জুবাইর আপনাদের সাথে আছি। সরাসরি এস এম মোস্তফাজ্জামানের কাছে চলে যেতে চাই। এস এম মোস্তফাজ্জামান, প্রশ্ন ছিল আপনার কাছে একটি। জি, আসলে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সজীব শাহিন তিনি প্রশ্ন করেছেন এবং দুবার অ্যাঞ্জিওগ্রাম করেছেন, তবে তার বয়সটি উল্লেখ করলে ভালো হতো। আসলে আমরা বলি কি যে যে ধরনের রিপোর্ট তিনি দিয়েছেন অ্যাঞ্জিওগ্রামের, করোনারি অ্যাঞ্জিওগ্রামের, এটি আসলে আমরা বলবো যে ব্লক খুবই বেশি এসেছে। যদিও তিনি পার্থক্য করছেন যে দুটি জায়গায় দুই রকম, কিন্তু প্রত্যেকটি জায়গায় সিগনিফিক্যান্ট ব্লক। যদি তার বয়স কম থাকে, আমি মনে করি যে তার কোনো না কিছু করতে হয়, করোনারি স্টেন্টিং, অ্যাঞ্জিওপ্লাস্টি অথবা বাইপাস সার্জারি। তবে তার রিপোর্ট বলছে বাইপাস সার্জারির দিকে বেশি ঝুঁকতে হবে, কারণ রিপোর্টটি আসলে যে দুটি রিপোর্ট করেছেন দুটি কিন্তু আমরা বলবো ব্লকের যে স্টোনোসের সংখ্যা বা আমরা বলবো সিভিয়ারিটি অনেক বেশি। প্রথম কথা, তিনি যদি ডায়াবেটিস না থাকেন, আমরা ডায়াবেটিস আছে কিনা জানি না এবং বয়স উল্লেখ করেননি, নিশ্চয়ই তার একটু হাঁটতে গেলে, পরিশ্রম করতে বুকে চাপ হওয়ার কথা, ভার হওয়ার কথা, ভাত খাওয়ার পরে বুকে ভার হওয়ার কথা, এরকম নানা ধরনের সমস্যা হওয়ার কথা, কিন্তু অনেকে আসলে বুঝতে পারেন না, অনেকে এটাকে গ্যাস্ট্রিক মনে করেন। দুবার অ্যাঞ্জিওগ্রাম করার কোনো প্রয়োজন নেই। আমি বলবো যত শীঘ্র সম্ভব এই বিষয়ে তিনি তার চিকিৎসকের সাথে পরামর্শ করে আসলে কিছু একটা করতে হবে। বাইপাস সার্জারি করার প্ল্যান, আমরা অল্প বয়সে অনেক সময় বাইপাস সার্জারি করতে মানা করি, যদি তার বয়স কম থাকে সেক্ষেত্রে করোনারি স্টেন্টিং আইডিয়াল চয়েস। কিন্তু ব্লক যেহেতু লেট মেইন এসেছে, লেট মেইন অর্থ আমরা একেবারে গোড়ার দিকে, অত্যন্ত গোড়ার দিকে ব্লক হলে আমরা ভয় পাই, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আমি সাধারণত রোগীদেরকে এভাবে বলি না, কিন্তু এই ধরনের রিপোর্ট পেলে আমি রোগীদেরকে সরাসরি বলি যে শুধু ওষুধে কাজ হবে না, এবং বয়স যদি কম থাকে স্ট্রেট একটি বাইপাস সার্জারি করতে হবে। এবং আপনি দেখেন দুটি রক্তনালীতে কিন্তু 100% ব্লক হয়ে গেছে, এবং একটিতে 95%, 90 থেকে 95%, এবং এলইডিতে 70 থেকে 80%। সুতরাং আমি মনে করি কালক্ষেপণ করার কোনো প্রয়োজন নেই। নিশ্চয় তাকে চিকিৎসক ওষুধ দিয়েছেন, সমস্ত ওষুধ খাবেন। ইমার্জেন্সি হাঁটতে গেলে বুকে চাপ হলে জিহ্বার নিচে স্প্রে দিবেন। তবে আবারও বলছি, যত ওষুধ খান না কেন, শুধু ওষুধ দিয়ে এই রোগ পুরোপুরি যাবে না। যত শীঘ্র সম্ভব তাকে বাইপাস সার্জারি 1 নম্বর চয়েস, কিন্তু বয়স কম হলে কখনো কখনো আমরা স্টেন্টিং এর পরামর্শ দিয়ে থাকি। তবে এটি হার্ট টিম করে, আমরা বলবো কার্ডিওলজিস্ট, কার্ডিয়াক সার্জন এবং ক্লিনিক্যাল কার্ডিওলজিস্ট সবাই মিলে হার্ট টিম ডিসিশন নেই যে তার জন্য কোনটি বেটার হবে, কোনটি ভালো হবে। আমি মনে করি তিনি আমার এই পরামর্শটি অবশ্যই বুঝতে পেরেছেন, এবং তার আগ পর্যন্ত বাথরুম বা পায়খানা যাতে কোষ্ঠকাঠিন্য না হয়, শাকসবজি খাবেন, হাঁটাহাঁটি করতে থাকবেন, হাঁটতে হাঁটতে বুকে চাপ হলে আস্তে করে থেমে যাবেন। এই বিষয়গুলো অবশ্যই মনে রেখে তিনি যত শীঘ্র সম্ভব এই পরামর্শটি গ্রহণ করবেন। ধন্যবাদ আপনাকে। রাইসার বাবা রাইসার জন্য আমাদের লিখছে, রাইসার বয়স 10 মাস, হঠাৎ করে গায়ের মধ্যে পানির মতো কি যেন উঠেছে, মানে ফুসকুড়ির মতো কিছু একটি উঠেছে, জ্বর আছে, প্রচুর কান্নাকাটি করছে, কি করবেন তারা জানতে চেয়েছেন আবু সাইদ শিমুল। প্রথম হচ্ছে বাচ্চাদের কিন্তু ভাইরাল ফিভার হলে এই ধরনের র্যাশ বা ফুসকুড়ি এগুলি কিন্তু ওঠা স্বাভাবিক। সুতরাং এগুলো ভাইরাল কোনো ইনফেকশনের কারণে হওয়ার সম্ভাবনাটা বেশি। সেক্ষেত্রে যা করবেন, 10 মাসের একটা বাচ্চাকে জ্বরের জন্য এইস বা নাপা এই সিরাপটা 1 চামচ করে 3 বার দিবেন। জ্বর যদি 102 হয়ে যায় তাহলে সাবুসিটারি এইস অথবা নাপা 125 মিলিগ্রামের দিবেন। কুসুম গরম পানি দিয়ে সারা শরীরটা মুছিয়ে দিবেন। যদি দেখেন যে খুব বেশি চুলকানি হচ্ছে এগুলোতে, সেক্ষেত্রে আপনি অ্যান্টিস্টা এই সিরাপটা 1/2 চামচ করে 3 বার দিবেন। তবে দেখবেন যে এই চুলকানিটা অনেক সময় দেখা যায় যে রাত চুলকানি বেশি হয় কিনা, পরিবারের আরো অন্য মায়ের বা অন্য কারো এই ধরনের ফুসকুড়ি আছে কিনা। কারণ এসকেবিসে প্রথম দেখা যায় যে এই ধরনের গোটা বা একটু পানির মতো ফুসকুড়ি এই ধরনের দেখা যায়। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বুঝতে হবে যেটা এসকেবিস। বাড়ির অন্য কারো যদি থাকে সেক্ষেত্রে আমাদের পরামর্শ হবে যে এসকেবিক্স এই মলমটা আমরা আগেও বলেছি যে বড়দের ক্ষেত্রে গলা থেকে নিচে পর্যন্ত এবং ছোট শিশুর ক্ষেত্রে 10 মাস বয়সেও কিন্তু লাগাতে পারবেন, কোনো সমস্যা নেই। চোখ এবং মুখ ছাড়া সারা শরীরে লাগেন, অন্তত পক্ষে 12 ঘন্টা লাগাবেন এবং দুপুরবেলা গোসল করবেন। আর সকল জামা কাপড় বা বাসার অন্য সকল জামা কাপড় গরম পানিতে স্যাভলন দিয়ে ধুয়ে ফেলবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। এবং চুলকানির জন্য যে ওষুধটা দিয়েছি সেই ওষুধগুলো একটু গ্রহণ করবেন, ইনশাআল্লাহ আপনার বাচ্চা ভালো হবে।
ধন্যবাদ আপনাকে আবু সাইদ শিমুল। ডাক্তার শারমিন আব্বাসী লুৎফুন্নাহার আমাদের প্রশ্ন করেছেন, যার বয়স 26 বছর, তার সিজার হয়েছে। সিজার হওয়ার 45 দিন পর তার মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয় এবং তার সিজার হওয়ার 60 দিন পরে তারা সম্পূর্ণ রকম নিরাপত্তা নিয়ে, অর্থাৎ তার যে মেল পার্টনার আছে, হাজব্যান্ড, তিনি মেল প্রোটেকশন ইউজ করে তারা মেলামেশা করেন, কিন্তু এখনও নির্দিষ্ট সময়ের চেয়ে 28 দিন পার হয়ে গেছে, মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হচ্ছে না। প্রথম বাচ্চার বয়স 3 মাস। কি করতে পারেন তারা? না, এখানে তো ওনারা বলেছেনই যে ওনারা প্রপার কন্ট্রাসেপশন ইউজ করেছেন, সেক্ষেত্রে তো আমি মনে করি যে ভয় পাওয়ার আসলে কোনো কারণ নেই। এখন তারপরও কেন উনি ভয় পাচ্ছেন, তবে আমরা কিন্তু এর আগেও করোনা হেলথ ডেস্কে বারবার বলেছি, যারা এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং করান বাচ্চাদেরকে, তাদের এক ধরনের মাসিক বন্ধ থাকে, এটাকে বলা হয় ল্যাকটেশনাল অ্যামিনিউরিয়া। এখন ওনার সেরকম কোনো বিষয় আছে কিনা, কারণ ওনারা তো ব্রেস্ট ফিডিং এর হিস্ট্রিটা দেননি। ব্রেস্ট ফিডিং এক্সক্লুসিভ বলতে আমরা বোঝাই যে বাচ্চা শুধুই বুকের দুধ খায় মায়ের, তাকে আর অন্য কোনো খাবার দেওয়া হয় না, এবং রাতের বেলাও কিন্তু প্রপার ফিডিং হিসেবে বাচ্চাকে শুধুমাত্রই বুকের দুধটা দেওয়া হয়। তো সেই হিসেবটা যদি আমরা করি, সেই কারণে কিন্তু অনেক সময় মেনস্ট্রুয়েশন বন্ধ থাকে মহিলাদের। আর যেহেতু এখন এত ভয় পাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে আপনি একটা প্রেগন্যান্সি টেস্ট করে ফেলুন না, তাহলে তো হয়ে যায়। ব্লাডে বিটা এসসিজি কনফার্মেটরি টেস্ট ফর দ্য প্রেগন্যান্সি, যদি প্রেগন্যান্সি নেগেটিভ হয় তাহলে এরপরে আপনি চুজ করবেন যে আপনার মেল পার্টনারের কন্ট্রাসেপশন আপনি ইউজ করবেন, নাকি আপনি যেটি করবেন যে আপনি কোনো লো ডোজ পিল খাবেন। যদি সিদ্ধান্ত হয় লো ডোজ পিল, তাহলে আমি পিলের নামটি বলে দিচ্ছি, যেটি ব্রেস্ট মিল্ককে কমাবে না। কারণ পিল খেতে গেলে আমাদের মায়েরা ভয় পায়, বাজারে অনেক ধরনের পিল আছে, সব পিল আসলে ব্রেস্ট মিল্ক যখন বাচ্চা খায় খাওয়া যায় না। সো ব্রেস্ট মিল্ককে কমাবে না এমন পিলের নাম হচ্ছে ট্যাবলেট ব্রেডিকান, বাজারে পাওয়া যায়। প্রতি রাতে একটি করে নির্দিষ্ট নিয়মে খেতে হবে। এটি খাওয়ার পরে আপনি মোটামুটি আশঙ্কা মুক্ত থাকবেন যে আপনার আনওয়ান্টেড প্রেগন্যান্সি হবে না। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। একজন দর্শক আমাদের ফোন দিয়েছেন, আমরা ফোনটি নিতে চাই। দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি মোহাম্মদ আবুল বাসার পড়ছি, মেহেরপুর থেকে, বয়স 32। জি, বলুন। তো সমস্যা হচ্ছে আমার ওয়াইফের 6 মাসের প্রেগনেন্সি। তো এক্ষেত্রে আপনার চলাফেরা করতে গেলে মাথা করে আর আপনার বুক ধরফর করে। আচ্ছা, স্ত্রীর 6 মাসের প্রেগন্যান্সি, চলাফেরার সময় মাথা ঘুরে, বুক ধরফর করে, তাই তো? জি। আর আমরা এটা কি ওনার প্রথম প্রেগন্যান্সি? জি না, দ্বিতীয়টা। দ্বিতীয়। এর আগে কখনো এমন হয়েছিল প্রথম প্রেগন্যান্সির সময়? না, এই ধরনের হয় নাই। আচ্ছা, ওনার ডায়াবেটিস তো নেই? না, ডায়াবেটিস নেই। আচ্ছা, ব্লাড প্রেশারের সমস্যা আছে? না, ব্লাড প্রেশারের সমস্যা নাই। আচ্ছা, ডাক্তার শারমিন আব্বাসী, আপনার যদি আর কিছু জানবার থাকে, বয়স কত বললেন ওনার? বয়স 32। 32 বছর। উনি সর্বশেষ কবে ওনার স্ত্রী চেক আপ করিয়েছেন? ডাক্তারের কাছে কবে নিয়ে গেছেন? পরীক্ষা নিরীক্ষা লাস্ট কবে করেছেন? ডাক্তারের কাছে আপনার 1 মাস আগে করাইছি। সেখানে আরডিএস 5.11 আর হিমোগ্লোবিন কত আছে? রক্তে হিমোগ্লোবিন? হ্যাঁ, হিমোগ্লোবিনটা দেখতেছি 10.8। কত বললেন? 10.8। আচ্ছা, আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে যেটা হয় যে প্রেগন্যান্সিতে এমনিতেই অনেকের দেখা যায় যে কারো কোনোই সিমটম হয় না, আবার কারো কারো পুরো প্রেগন্যান্সি জুড়েই কিন্তু বমি বমি ভাব, বমি হওয়া, মাথা ঘোরানো এগুলো থাকে। এখন এটি কেন হচ্ছে এর একটু চিন্তার বিষয়। আমি বলবো যে ব্লাড প্রেশারটা উনি একটু দেখবেন। বললেন নরমাল আছেন, কিন্তু কত নরমাল? 140/90 উপরে কিনা, আবার 90/60 নিচে কিনা। অনেক সময় ব্লাড প্রেশার অনেক কমে যায় আমাদের রোগীদের, সে সময় আমরা বলি যে খাবার দাবার ঠিকভাবে খেতে, তারপরে আমরা বলি যে ওনাদেরকে টোরসালাইন যদি খান সেটা ওনাদের জন্য ভালো হবে। অতএব এই নিয়মগুলো মানতে হবে। ওনার রাতে পর্যাপ্তভাবে ঘুমাতে হবে, আর প্রচুর পরিমাণে পানি, শাকসবজি এগুলো খেতে হবে। আর তারপরেও যদি ওনার মাথা ঘোরানোটা খুব বেশি হয়, তাহলে ভার্টিনা প্লাস নামে একটা ওষুধ পাওয়া যায় বাজারে। এটা একটা করে 3 বেলা উনি খাবারের আগে খেতে পারেন, এটা ওনাকে খুব ভালো কাজ দিবে। সাধারণত এই ধরনের ভার্টাইগো বা এরকম প্রবলেম যাদের হয় তাদের জন্য এটা ভালো কাজ হয়। তবে আমি মনে করি যে উনি যদি ডিম, দুধ, কলা, মাছ, মাংস, যে নিয়মটা আমরা মানতে বলি, এটা যদি প্রপারলি মানেন, রাতে পর্যাপ্ত ঘুমান, তাহলে এটা ঠিক হয়ে যাবে। আর বুক ধরফর যদি খুব বেশি করে, তখন হয়তো দেখা গেছে যে ওনার ব্লাড প্রেশার, পালস এগুলোর সাথে ম্যাচ করে দেখতে হবে যে কোনো কার্ডিয়াক কোনো প্রবলেম ওনার হচ্ছে কিনা। সেক্ষেত্রে হয়তো ইসিজি, ইকো এগুলোর প্রয়োজন হতে পারে। তবে এই মুহূর্তে আমি মনে করি যে এই নিয়মগুলো মানলেই আসলে উনি হয়তো ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। এস এম মোস্তফা জামান আপনার কাছে একজন প্রশ্ন করেছেন, তার মার জন্য, বয়স 50,
তার কখনো ঠান্ডা লাগেনি, কিন্তু গত বছর হঠাৎ একবার ঠান্ডা লাগে এবং হিস্টাসিন খাইয়েছেন। এরপর ঠান্ডা বসে যায় এবং কানে এত বেশি সমস্যা হয় যে কানে শুনতে পেত না। এরপর ওষুধ খেয়ে ভালো হয়। এরপর থেকে আম্মুর বুকের বাম পাশে হালকা ব্যথা এবং অনেক চাপ অনুভূত হয়। হার্টের ডাক্তার দেখানোর পর ইসিজি, ইকো, ইটিটি করা হয়। আলহামদুলিল্লাহ সব কিছু নর্মাল এসছে, কিন্তু এক্সরে করে ঘাড়ের হাড় নরম ধরা পড়েছে। এর জন্য কি বুকে ব্যথা হতে পারে কিনা? আম্মুর ডায়াবেটিস নেই, বাট ব্লাড প্রেশার হাই, এর জন্য মেডিসিন খাচ্ছে। এস এম মোস্তফা জামান। জি, আমরা তো বুঝতে পেরেছি তার প্রশ্নটি যে আসলে ঘাড়ের সমস্যার জন্য বুকে ব্যথা হতে পারে। আমাদের দেশে অনেক রোগীরা আছেন যে ঘাড়ের সমস্যা থেকে ঠিক বুকে হার্ট অ্যাটাকের যেরকম রোগীরা যেভাবে কমপ্লেইন করে থাকে, বুকে চাপ ভাগ, ঘাড়ের সার্ভাইকাল স্পন্ডিলোসিস, বা তিনি হয়তো বাংলায় বোঝানোর জন্য বলেছেন ঘাড়ের হাড় নরম হয়ে গেছেন। তো আমরা বলি কি তার জন্য কিন্তু একই রকম সমস্যা হতে পারে। তো ইটিটি করলে বুঝতে পারবেন, ট্রেডমিল টেস্ট, ইটিটি যদি নেগেটিভ থাকে তাহলে মনে করবেন যে হার্টের সাথে কোনো সম্পর্ক নেই। সেক্ষেত্রে নিশ্চিত পারবেন যে যার ঘাড়ের সমস্যা থেকেই তার বুকে এবং হাতে ব্যথা হতে পারে। আরেকটি বিষয়, অনেক সময় ফুসফুসের কারণে, অ্যালার্জির কারণে সমস্যা হতে পারে। এবং তার যে একটু আগে বলছিলেন যে কিছুটা কানের, আমি যতটা শুনতে পারলাম যে একসময় ছোটখাটো এই অ্যালার্জি, অ্যাজমার সাথে বা ঠান্ডার সমস্যা ছিল, তার জন্য একটি স্টিম ইনহেলেশন করবেন, অর্থাৎ গরম পানি ফুটিয়ে বাষ্প সেটি ব্যবহার করবেন। আর যদি তার ফ্যামিলিতে কোনো অ্যালার্জি থাকে, আমরা মন্টেলুকাস 10 মিলিগ্রামের একটি ওষুধ দিয়ে থাকি। তবে হার্টের রোগ না থাকলে আমরা কিন্তু হার্টের ওষুধ খেতে মানা করব। ইপিটি করে যদি নেগেটিভ থাকে তাহলে হার্টের কোনো ওষুধ খাবেন না, তাহলে মনে করবেন সেটি সম্পূর্ণ ঘাড়ের থেকে হচ্ছে। আর ইটিটি করে যদি পজিটিভ থাকে তাহলে মনে করবেন এই বুকে ব্যথার সাথে হার্টের সম্পর্ক আছে, সেক্ষেত্রে আমরা হার্টের ওষুধ দিব। তবে প্রেশারের ওষুধ অবশ্যই খেয়ে যাবেন, যেহেতু ডায়াবেটিস নেই, এটি তার অত্যন্ত ভালো লক্ষণ। আমাদের দৃঢ় বিশ্বাস তিনি যদি আমাদের পরামর্শ মতন মেনে চলেন তাহলে আস্তে আস্তে সবকিছু নিজেও ভালো করে বুঝবেন এবং আস্তে আস্তে তার সুস্থ করবেন, এবং তার জন্য আমাদের শুভকামনা রইল। ধন্যবাদ আপনাকে এস এম মোস্তফা জামান। একই সাথে ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী এবং ধন্যবাদ আবু সাইদ শিমুল, আপনাদের তিনজনকেই। আসলে সংকটের এই সময়টায় যেভাবে সমাধান আমরা দেবার চেষ্টা করছি, তাতে করে আশা করি আমাদের প্রত্যেক দর্শক যারা আমাদের দেখছেন তাদের জীবনটা কিছুটা হলেও আমরা সহজ করতে পারছি। দর্শকদের কাছ থেকেও ছোট্ট একটু প্রত্যাশা আছে, আপনারা এখানে যে ডাক্তারদের দেখছেন, এদের সাথে সম্পর্কিত যারা দেখছেন, যমুনা টেলিভিশনের সাথে সম্পর্কিত যারা দেখছেন, আমাদেরও মাঝে মাঝে খুব অ্যাটেনশনের প্রয়োজন পড়ে, সৃষ্টিকর্তার প্রার্থনার প্রয়োজন পড়ে। এই মুহূর্তে আমাদের সকল দর্শকদের অনুরোধ করব আমাদের প্রার্থনায় মনে রাখবার জন্য, কারণ কিছু কিছু সময় বলবার কোনো ভাষা থাকে না, শুধুমাত্র প্রার্থনা চাইবার থাকে, আকাশের দিকে আমাদের তাকিয়ে থাকতে হয়। তাই সবার প্রতি এই অনুরোধ, আপনারা সবাই আমাদের নিজেদের প্রার্থনায় স্মরণে রাখবেন। দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।